বাড়ির বারান্দায় বসে সবজি কাটছিলাম, হঠাৎ দেখলাম আমার যুবতী মেয়ে ঘর থেকে অদ্ভুতভাবে ল্যাংড়াতে ল্যাংড়াতে বের হলো। আমি মেয়েকে বললাম, এভাবে হাঁটছিস কেন, তোর কি হয়েছে? তখন সে বলল, এইভাবে হাঁটবো না তো কিভাবে হাঁটবো? আর তুমি কি জানো আমার অবস্থা কি? কি এমন হয়েছে, সারাদিন তো ঘর থেকে বেরই হোস না, পড়াশোনার নামে বিছানাতেই বসে থাকিস। আমি মেয়েকে দিয়ে বাড়ির কোনো কাজও করাই না, তাহলে ওর এমন কি হয়েছে যে ওর হাঁটা চলাতেও অসুবিধা হচ্ছে? মেয়ে আমার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। শুধু ওর হাঁটা চলাই না, ওর ব্যবহারও কেমন যেন বদলে গেছে। ওর চালচলন আমার ঠিক মনে হচ্ছে না, ওর রকম সকম আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। আমি এসবেই ভাবছিলাম, এমন সময় আমার স্বামী ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। আমি তাকে বললাম, তুমি রাতে মেয়েদের ঘরে শুয়েছিলে? তখন সে বলতে লাগলো, হ্যাঁ, আমি ওকে পড়াতে পড়াতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। এইসব বলতে বলতেই সে অদ্ভুতভাবে হাই তুলল। আমি তাকে বললাম, আমি তো ভেবেছিলাম তুমি সকালে উঠে কাজে চলে গেছো, আর তোমার এরকম যুবতী মেয়েদের ঘরে ঘুমানোর কি দরকার? তখন সে বলল, না, কাজে যাইনি, এখন যাব। আমার স্বামীর সকল আদব কায়দা আমি জানতাম, কিন্তু আজকে সে অদ্ভুত রকম ব্যবহার করছিল, যেন মনে হচ্ছিল এই রাতটা তার খুব ভালো কেটেছে। আজকাল আমার মেয়েও অদ্ভুত অদ্ভুত কথা বলতো। একদিন আমার কাছে এসে বলতে লাগলো, মা, তোমাকে কি বলবো, এই বাড়িতে কি সব চলছে? আমি বললাম, কি বলতে চাইছিস? তখন সে বলতে লাগলো, এই যে বাবা রাতে আমার সাথে এসে ঘুমিয়ে যায়, তুমি কি জানো উনি আমার সাথে কি কি করেন? আমি বললাম, কি করেন? তখন সে আমাকে এমন কথা শোনালো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বলল, বাবা প্রতি রাতে বিছানায় আমার সাথে, আমার স্বামীর নাম কুণাল, তার বয়স আমার থেকে কম, তাই সবাই আমাকে বলতো, তুই এত যুবক আর হ্যান্ডসাম স্বামী কোথা থেকে পেলি? আমি বলতাম যে আমার কপাল ভালো, কিন্তু তোমাদের এত জ্বলছে কেন? কুণাল সবসময় বলতো যে তার তার থেকে বেশি বয়সী মেয়েদের ভালো লাগে, সেই কারণেই সে আমাকে বিয়ে করেছে। আমার জীবন তার সাথে খুব সুন্দরভাবে চলছিল, ভালো ঘর সংসার, স্বামীও খুব ভালো, আর কি চাই? ওর ইনকামও ভালোই ছিল, মাসের শেষে বাড়িতে অনেক টাকা নিয়ে আসতো, আর আমার কাছেও কিছু টাকা ছিল যেটা আমি ব্যাংকে জমা রেখেছিলাম। আমি মানুষের জামা কাপড় সেলাই করতাম, তাই আমার কাছেও সবসময় কিছু টাকা পয়সা থাকতো। আমার 3টা মেয়ে, যাদের বয়সে এক এক বছরের পার্থক্য, কিন্তু এখন বুঝতেই পারা যায় না, কারণ এখন 3জনেই যুবতী হয়ে উঠেছে। স্বামীর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, পরিবারে আমরা সবাই খুশি। সবাই বলতো, অর্পিতার তো লটারি লেগে গেছে, যদি সবার কপাল অর্পিতার মতো হতো। আমার নাম অর্পিতা, আমি যুবতী এবং সুন্দরী, আমাকে 3জন যুবতী মেয়ের মা মনেই হতো না। আমার মেয়েগুলো আমার মতোই হয়েছে, আর তারাও খুব সুন্দরী ছিল। তাদের দেখে সবসময় আমার মন ভালো হয়ে যেত। আমি চাইতাম ওরা জীবনে প্রতিষ্ঠিত হোক, তাই তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাতাম, যাতে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কুণাল অনেক শিক্ষিত, তাই ওই মেয়েদেরকে পড়াতো এবং তাদের পড়াশোনা দেখত। কিন্তু আজকাল বাড়িতে যে অবস্থা চলছে সেটা খুবই অদ্ভুত। এক রাতে কুণাল হঠাৎ উঠে বলতে লাগলো, আমি যাই। আমি বললাম, কোথায়? তখন সে বলল, মেয়েদেরকে পড়াতে। আমি বললাম, রাতের এই সময়? তখন সে বলল, আরে তুমি কি জানো ওদের টেস্ট পরীক্ষা চলছে? যারা পড়াশোনা করে তাদের কি দিন আর কি রাত, আর রাত জেগে পড়াশোনা করলে তবেই তো ভালো নম্বর পাওয়া যায়। তুমি তো জানো পড়াশোনায় এখন কীরকম কম্পিটিশন। তখন আমি বললাম, আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। তখন সে বলতে লাগলো, কেন, আমাকে ছাড়া কি তোমার মন লাগে না? আমি বললাম, তোমাকে ছাড়া কিভাবে আমার মন লাগবে, তুমিই তো আমার সব। আজকে দেখো ওয়েদার কত ভালো, আর তুমি যাচ্ছ ওদের পড়াতে। তখনও বলতে লাগলো, ওদের পড়াশোনা করানোটা বেশি জরুরি আমার জান, তবে তুমি চিন্তা করো না, আমাদের জন্য তো সারা জীবন পড়েই আছে। মাঝে মাঝে আমার খুব ভালো লাগে যে ও মেয়েদেরকে নিয়ে কত চিন্তা করে। ও বাড়ির সমস্ত কাজই করত, আর আমাকেও খুশি রাখত। যদি ও মেয়েদেরকে নাও পড়াতো তাহলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু আমার খুব ভালো লাগতো যে ও আমাদের সবাইকে নিয়ে কত চিন্তা করে। একদিন আমি যখন বাজার যাচ্ছিলাম, তখন আমার এক বান্ধবীর সাথে দেখা। সে বলল, কি খবর, কেমন আছিস তুই আর তোর বর? আমি বললাম, একদম ঠিক আছি, খুব সুন্দর জীবন কাটাচ্ছি ওর সাথে, আমি খুব খুশি। কথা শুনে আমার বান্ধবী অবাক হয়ে বলল, আচ্ছা, তোর জীবন খুব সুন্দর কাটছে, কিন্তু আমি তো ভেবেছিলাম তুই ওর সাথে কখনোই সুখী হতে পারবি না। আমি বললাম, হ্যাঁ, আমার মনে আছে, তুই আমার বিয়ের দিন, বিয়ে হওয়ার আগে তুই কুণালকে কোনো মেয়ের সাথে হাতে নাতে ধরেছিলি। কিন্তু দেখ, ছেলেদের বিয়ে হওয়ার আগে 100 মেয়ের সাথে চক্কর থাকে, কিন্তু সেই সমস্ত মেয়েরাই সাইড হয়ে যায়, আর ছেলেদের জন্য সেই সব হয় যাকে সে বিয়ে করে। কুণাল খুব সুন্দর আর হ্যান্ডসাম, ওর পিছনে তো হাজারো মেয়ে পড়ে থাকবেই, কিন্তু বিয়ে তো ও আমাকেই করেছে। দেখ, ছেলেরা এরকমই হয়, তুই এমন ছেলে কোথাও খুঁজে পাবি না যে খুব ভালো আর কখনো কোনো মেয়ের দিকে চোখ উঠিয়ে তাকায়নি। এরকম ছেলে খুঁজতে বেরোলে
কোথাও এরকম ছেলে খুঁজে পাবি না, এটাও তো তোকে ভাবতে হবে। ওই যে ইংরেজিতে বলে না, অ্যাডজাস্ট করতে হয়। তখন সে বলতে লাগলো, হ্যাঁ আমি খুব ভালোভাবেই জানতাম যে তুই অ্যাডজাস্ট করে নিবি, কিন্তু এটা জানতাম না যে এত বছর ধরে করতে পারবি। যাই হোক, খুব ভালো কথা, কেউ যদি নিজের সংসারে খুশি থাকে তাহলে খুব ভালো কথা, কিন্তু তোর বরের নজর খুব খারাপ, ওর নজর সব সময় ছোক ছোক করে। আমি বললাম, আগে হয়তো ছিল, কিন্তু এখন না, এখন তো ওর চোখে শুধু আমিই আছি, আর এখন তো আমি ওকে আমার আঙুলে নাচাই। একথা বলে আমরা দুই বান্ধবী হাসতে শুরু করে দিলাম। সে বলল, এটা তাহলে খুব ভালো, যদি তুই এরকম করতে পারিস তাহলে আর কি চাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, ঘর বানাচ্ছি, তাই খুব ব্যস্ত আছি। আমি বললাম, যখন ঘর বানানো হয়ে যাবে তখন আমাকে বলিস, আমি তোর বাড়িতে তোর সাথে দেখা করতে আসব। সে বলল, তুই আসিস, কিন্তু তোর স্বামীকে নিয়ে আসিস না। আমি বললাম, এটা কেমন কথা বললি, স্বামীকে নিয়ে আসবো না কেন? তখন সে বলল, আমাকে ভুল বুঝিস না, কিন্তু আমার বাড়িতে আমার যুবতী মেয়ে আছে। আমি তাকে বললাম, এ কেমন কথা বলছিস তুই? এই কথা সে হাসতে হাসতে বলল, তোর স্বামীর উপর তোর ভরসা আছে, কিন্তু আমার নেই। আমি জানি ও আমার সাথে মজা করছে, তাই আমি ওর কথায় খারাপ কিছু মনে করলাম না। আমি এটা মেনে নিয়েছি যে হ্যান্ডসাম ছেলেদের পিছনে যদি মেয়েরা পড়ে থাকে, সেই দোষ সেই মেয়েদের, ছেলের না। এখন তো এটা প্রতিদিন হতে লাগলো যে আমার স্বামী কুণাল মেয়েদের পড়ানোর বাহানায় যেত আর সেখানেই থেকে যেত। আমি ওর অপেক্ষা করতে থাকতাম, যদিও সে বলে যেত আমি তাড়াতাড়ি আসব। এদিকে আমিও সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে থাকতাম, তাই বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। সকালে ও মেয়েদের ঘর থেকে বের হতো, আমি তাকে জিজ্ঞেস করতাম, সারা রাত কী করো তুমি? তখন সে বলতো, পড়াতে পড়াতে কখন ঘুম এসে গেছিল আর কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি বললাম, তোমার এত ঘুম আসে কোথা থেকে? তখন সে বলতে লাগলো, আমি যুবক মানুষ, তার উপরে ক্লান্ত থাকি, তাই ঘুম চলে আসে। তখন আমি বললাম, আমি কোথায় বুড়ি হয়ে গেছি? তখন সে বলতে লাগলো, না না, তুমি তো আমার থেকেও বেশি যুবতী। আমার সঙ্গে কুণাল খুব সুন্দরভাবে কথা বলতো, এই কারণেই আমি ওর সামনে তেমন কিছু বলতে পারতাম না। আমি আমার মেয়ে আমিষাকে ন্যাংরিয়ে ন্যাংরিয়ে হাঁটতে দেখলাম, এটা কোনো সাধারণ ব্যাপার না। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুই এভাবে হাঁটছিস কেন? তখন ও আমাকে বলতে লাগলো, কোনো ব্যাপারই না, আমি একদম ঠিক আছি। একথা বলে ও ঠিকভাবে হাঁটার চেষ্টা করতে লাগলো। তখন আমি ওকে বললাম, এখন আমি তোকে দেখে নিয়েছি, তাই তুই এভাবে হাঁটছিস আর আমাকে বলছিস আমি ঠিক আছি, কি সমস্যা হয়েছে তোর? তখন ও বলতে লাগলো, কোনো সমস্যাই নেই। ও আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না, হয়তো ও আমার কাছ থেকে কিছু লুকাতে চাইছে। একদিন আমার 3 মেয়েই আমার কাছে এসে বলতে লাগলো, মা, আমরা এতদিন খেয়াল করিনি, কিন্তু তুমি আমাদের জন্য কত কিছু ত্যাগ করেছো। আমরা তোমাকে খুব ভালোবাসি, আর তোমাকে আমাদের খুব ভালো লাগে। আমি ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আজ তোদের কি হয়েছে? তোরা সবাই একসাথে আমার কাছে এসে বসেছিস। ওরা বলতে লাগলো, না, আমরা অনুভব করতে পেরেছি যে তুমি খুব ভালো মানুষ, তুমি সব সময় নিজের কথা না ভেবে আমাদের কথা চিন্তা করো। আমি বললাম, এটা কোনো বড় ব্যাপার না, সব মায়েরাই এরকম হয়। কিন্তু আজ তোদের কি হয়েছে? এটা বলার পরেই এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ওরা 3 জনেই কান্না করতে শুরু করেছে। কিন্তু যখন কুণাল সেখানে এলো, ওরা 3 জন তাকে দেখেই তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছল। আমি তাকে বললাম, দেখেছো আজ মেয়েরা কিভাবে কান্না করছে? জানি না এদের কি হয়েছে, মনে হয় এরা 3 জনে কোনো ইমোশনাল সিনেমা দেখেছে। আমার কথা শুনে কুণাল হেসে বলল, সিনেমা তো দেখেনি, কিন্তু মনে হয় এদের মাথা খারাপ হয়ে গেছে। এরপরে সে মেয়েদের বকাঝকা করতে শুরু করলো। আমি বললাম, তুমি রেগে যাচ্ছ কেন? তখন ও বলতে লাগলো, এই কারণে যে আজকে আমিষার জন্মদিন, আর ওরা বাড়ির পরিবেশ এই রকম করে রেখেছে। এ কথা শুনে আমিষা হতভম্ব হয়ে গেল। আজকে তো সত্যিই ওর জন্মদিন, আর ও নিজের জন্মদিন খুব আনন্দের সহিত কাটাতো, কিন্তু এইবার ভুলে গেল কিভাবে? আর আমিও বা ভুলে গেলাম কিভাবে? কুণাল বলল, আমি কিন্তু ভুলিনি, বলেই ও একটা কেক আমাদের দিকে এগিয়ে দিল আর বলল, চলো কেক কাটি। যখন ও সবার এইভাবে খেয়াল রাখত, তখন আমার খুব ভালো লাগতো। আমি মনে মনে ভাবলাম, আজকে আমরা একে অপরের সাথে খুব সুন্দরভাবে সময় কাটাবো। কিন্তু আমি অপেক্ষা করতে থাকলাম, আর ও মেয়েদের ঘরে চলে গেল। আমি ওকে বললাম, মেয়েদের টেস্ট কবে শেষ হবে, যেটা আমাকে আমার স্বামীর থেকে দূরে সরিয়ে দিয়েছে? আমার স্বামী বলতে লাগলো, টেস্ট তো শেষ হয়ে গেছে, কিন্তু এখন আগের পড়াশোনা আরও কঠিন, কারণ ওদেরকে ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হতে হবে, তাই কিছুটা ত্যাগ স্বীকার তো করতেই হবে। একদিন কথায় কথায় এই কথা আমার বান্ধবীকে বললাম, ওর বাড়ি তৈরি হয়ে গেছিল, আর আমি ওর ঘর দেখতে গেছিলাম। ও বলতে লাগলো, তোর এরকম মনে হচ্ছে না তো যে তোর স্বামী তোর থেকে বেশি মেয়েদেরকে ভালোবাসে? আমি ওকে জিজ্ঞেস করলাম, এটা তো সবাই জানে যে ছেলেরা তাদের সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু তোর কি মনে হয়? তখন ও বলতে লাগলো, এটা একটু অদ্ভুত, এমন কিছু তো অবশ্যই হচ্ছে যেটা তুই দেখতে পাচ্ছিস না। তখন ও বলতে লাগলো,
এটা একটু অদ্ভুত, এমন কিছু তো অবশ্যই হচ্ছে যেটা তুই দেখতে পাচ্ছিস না, চোখ বন্ধ করে আছিস। তোর বাড়িতে যুবতী মেয়েরা আছে, তোর সব সময় সব দিকে নজর রাখা উচিত। মনে হয় ও আমাকে যেটা বোঝাতে চাইছে আমি সেটা বুঝতে পারছি না। আমি ভাবলাম যে ও এটা বলতে চাইছে যে মেয়েদের দিকে ভালোভাবে নজর রাখিস, কিন্তু এরপরে যা হলো সেটা খুবই অদ্ভুত। একদিন আমিষার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন ও বলল, মনে হয় আমি উল্টোপাল্টা জিনিস খেয়ে নিয়েছি, তাই আমার পেটে খুব ব্যথা হচ্ছে আর বমিও পাচ্ছে। আমি ওকে বললাম, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন ও বলতে লাগলো, না না, লেবু জল খেলেই ঠিক হয়ে যাব, ডাক্তারের কাছে যেতে মন চাইছে না। আমি বললাম, অসুস্থ রোগীর কি মন চায় ডাক্তারের কাছে যাওয়ার? কিন্তু শরীর বেশি খারাপ হয়ে গেলে তখন কি হবে? কুণাল সেখানে এলে আমি আতঙ্কিত হয়ে তাকে বললাম, এর শরীর খুব খারাপ, কিন্তু ডাক্তারের কাছে যেতে চাইছে না। সে বলল, এতটাও খারাপ হয়নি, পড়াশোনার টেনশনের কারণে এই সব হয়েছে, ঠিক হয়ে যাবে, তুমি অযথা টেনশন করো না। আগে পরে তো কুণাল মেয়েদের নিয়ে খুব টেনশন করত, কিন্তু আজকাল এমনভাবে কথা বলছে যেন ওর কোনো চিন্তাই নেই। ও বলল, চিন্তা করো না, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে, তুমি চলো আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কুণাল সবসময় মেয়েদের খুব খেয়াল রাখত, কিন্তু আজকে ওর এই কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আজকে কেন ওর আমিষার জন্য কোনো চিন্তাই নেই? আমিষার শরীর সত্যিই কিছু সময় পরে ঠিক হয়ে গেল। আমি যখন ওর জন্য আদা চা বানিয়ে ওর ঘরের দিকে গেলাম, তখন ভিতরে বসা আমার মেয়েদের কথা শুনে আমি দরজাতেই দাঁড়িয়ে গেলাম। ওরা বলছিল, ভগবান যেন একে কুত্তার মৃত্যু দেয়, এ যেন মরার পরেও শান্তি না পায়, শ্মশানে নিয়ে যাওয়ার লোকও যেন না থাকে। এত জঘন্য মানুষ আমরা আমাদের জীবনে দেখিনি, আর এ আমাদের মায়ের মাথাও খারাপ করে রেখেছে। ওদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, এরা কার ব্যাপারে এই সব কথা বলছে? তখন আমার ছোট মেয়ে বলল, ওর কথা ছেড়ে নিজেদের কথা ভাব। আমিষা বলল, মা যদি এই কথা জেনে যায় তাহলে তো সে জীবিত অবস্থাতেই মরে যাবে। মন তো চায় আমি আত্মহত্যা করে নেই। এ কথা শুনে আমি মনে মনে ভাবলাম, সোজা ভিতরে চলে যাব আর এদেরকে জিজ্ঞেস করব এরা কি কথা বলছে। কিন্তু তার আগেই কুণাল আমাকে ডাক দিল। আমি ওর কাছে গিয়ে বললাম যে আমাদের মেয়েরা কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে, জানি না ওরা কাকে সাপ সাপন্ত করছিল। আমার মনে হচ্ছে আমিষা আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আমি এসব কথা বলছিলাম, হঠাৎ কুণাল আমাকে একটা গিফট দিয়ে বলল, তুমি ওদের কথা ছেড়ে আমার দিকে তাকাও। আজকে ওর মুড খুব ভালো, ওর মিষ্টি মিষ্টি কথায় আমি মেয়েদের কথা ভুলেই গেলাম। কিন্তু সকালে খুব বড় বিপদ এসে পড়ল। আমিষা আবার অজ্ঞান হয়ে গেছে আর ওর জ্ঞান ফিরছিল না। এখন তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, কিন্তু কুণাল এখনও বলছিল ডাক্তারের কাছে নেওয়ার কোনো দরকার নেই, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি ওকে বললাম, এটা কিভাবে হয়? মেয়ের জ্ঞান ফিরছে না আর তুমি কি সব বলছো? এক প্রকার জোর করেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ওর কিছু টেস্ট করে তারপরে বাড়ি পাঠিয়ে দিলেন আর বললেন, একে খুব দুর্বল মনে হচ্ছে, ঠিকমতো ভালো ভালো খাবার খাওয়ান, টেস্টের রিপোর্ট আমি ফোন করে আপনাদের জানিয়ে দেব। পরের দিন ডাক্তারের ফোন এলো, আর তারপরে তো যেন আমাদের সবার জীবন পুরো বদলে গেল। ডাক্তারের কথাও সেরকমই ছিল। ডাক্তারের কথা শেষ হলেই আমি ফোন রেখে আমিষার ঘরে গিয়ে ওকে বললাম, এই দিন দেখার জন্য তোকে আমি পড়াশোনা করিয়েছি, তোকে স্বাধীনতা দিয়েছিলাম যাতে তুই এই সব করতে পারিস। বাকি সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু আমিষা জানতো যে আমি কি বলতে চাইছি। ও ওর মাথা নিচু করে নিল, কেননা ডাক্তার আমাকে বলেছিল যে আপনার মেয়ে মা হতে চলেছে, আর ও নিজের বাচ্চাকে নষ্ট করার জন্য কোনো একটা ওষুধ খেয়েছে, যার কারণে ওর অবস্থা এত খারাপ হয়ে গেছিল। কিন্তু বাচ্চা ঠিক আছে, তার কিছুই হয়নি। আমিষা কান্না করতে শুরু করে দিল। আমি ওকে বললাম, বল এইসব কে করেছে? তখন ও বলল, সব কিছু বলছি, আগে তোমার ঘরে চলো। বলে ও আমাকে নিজের ঘরে নিয়ে এলো। এখানে এসে ও আমাকে একটা অন্য গল্প শোনালো। ও বলল, এইসব আমার ভুলের কারণেই হয়েছে। আমি বললাম, এটা কিভাবে হয়? শুধু তোরই দোষ, অন্য কারো দোষ নেই। বল আমাকে, কে সেই ছেলে, ওর সাথেই তোর বিয়ে দেব। তখন আমিষা বলতে লাগলো, সে তো কখনোই বিয়ে করবে না, আর সে এই দেশেও নেই, এই ব্যাপারটা এখানেই শেষ করো। আমি বললাম, এখন এই ব্যাপারটা এইভাবে শেষ হবে না। তখন ও বলতে লাগলো, এটা শুধুমাত্র আমার ভুল, আমাকে যে শাস্তি দিতে চাও দাও, আমার কোনো আপত্তি নেই। চাইলে আমার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখো, আর চাইলে কোনো বুড়োর সাথে আমার বিয়ে দিয়ে দাও। যদিও আমি ওকে বকছিলাম আর ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ওর কথা শুনে আমার মনে হলো যে এটাতে ও আমার থেকেও বেশি টেনশনে আছে। আমার মেয়ে হাউমাউ করে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। ওর এই অবস্থা দেখে ওর উপরে আমার রাগ কমে গেল, আর ওকে নিয়ে চিন্তা হতে লাগলো। আবারও ওর জ্ঞান ফিরছিল না। আমরা ওকে আবার সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, যে ওষুধ খেয়েছিল হয়তো তার ইফেক্ট এখনও আছে। এরপরে ওর অবস্থা ধীরে ধীরে একটু ভালো হলো,
কিন্তু ওর পেটে যে বাচ্চাটা ছিল সে আর এই দুনিয়াতে নেই। জানি না এই ব্যাপারটা ভালো নাকি খারাপ। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম এই পাপটা কার, কিন্তু ও কিছুতেই বলছিল না। মনে হয় কোনো একটা বড়সড় ব্যাপার আছে, যার কারণে ও নিজের মুখে তালা মেরেছিল। আমিষা তো আমার খুব ভালো মেয়ে, ও পড়াশোনায়ও খুব ভালো ছিল, তাই ওর এইসব দিকে আমি কোনো ধ্যান দিইনি। ও সবার থেকে বড়, সুন্দরী আর বুদ্ধিমানও ছিল, তাহলে ও এইসব কিভাবে করতে পারল? আমি খুব টেনশনে ছিলাম। যখন রাত হলো তখন আমার স্বামী ঘরে এলো, আর এসেই আমার গায়ে হাত তুলতে লাগলো। সে আমাকে খুব বাজেভাবে মারতে লাগলো। আমি খুব চিৎকার করতে লাগলাম, কিন্তু আমাকে বাঁচাতে কেউই এগিয়ে এলো না। সে আমাকে বলছিল আমি তোমাকে ছাড়ব না। আমি ভাবছি যে আমি কি এমন দোষ করেছি, কিন্তু সে থামার নামই নিচ্ছিল না। সে মেরে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। হঠাৎ আমি চিৎকার করে উঠলাম। তখন আমি দেখলাম কুণাল পাশে ঘুমিয়ে আছে, আর এটা একটা স্বপ্ন ছিল। ও জেগে উঠে আমাকে বলল, কি হলো? আমি ওকে বললাম আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। সে আমাকে বলল, তোমার এখনও এ ধরনের স্বপ্ন আসে? তুমি এইসব কথা ভুলে যাচ্ছ না কেন? আমি ওকে বললাম, যখন আমি খুব টেনশনে থাকি তখন আমার এই ধরনের স্বপ্ন আসে। তুমিও কি সব চিন্তা করতে থাকো, তাই না? আমাদের বাড়িতেও কি কম সমস্যা? আমিষা এত বড় একটা কাণ্ড ঘটালো কিভাবে? কুণাল বলল, আমি এইসব নিয়ে কিছু ভাবছি না, কারণ আজকাল এইসব খুব হচ্ছে। ব্যাস তুমি ভগবানকে ধন্যবাদ দাও যে এটা এখানেই শেষ হয়ে গেছে। আমিষার অবস্থাও এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, আর সেই ঘটনাটাও শেষ হয়ে গেছে। না হলে আমরা কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকতাম না। আমি বললাম, এখন আমরা কি এমন মুখ দেখানোর অবস্থায় আছি? যদি জানতে পারতাম এই সব কিছুর জন্য কে দায়ী। কুণাল বলল, যদি জানতে পারতে তাহলে কি হতো? কেউই নিজের ভুলের দায়িত্ব নিতে রাজি হতো না। তুমি ভগবানকে ধন্যবাদ দাও যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমাদের অন্য মেয়েদের সামলিয়ে রাখতে হবে। আমি বললাম, ওদেরকে আর পড়াবো না, ব্যাস এইবার পরীক্ষাটা হয়ে গেলেই তারপরে সব শেষ। কিন্তু ও বলতে লাগলো, না না, এতে ওদের কোনো দোষ নেই। আমি বললাম, তুমি ওদের পড়াশোনা নিয়ে এত চিন্তিত কেন? তখন ও বলতে লাগলো, চিন্তা করব না তো কি করব? কয়েকদিন পরে আমি আমার বান্ধবীর বাড়িতে গেলাম। খুব টেনশনে ছিলাম, তাই ওকে সব কিছু বলে ফেললাম। ও কিছুটা উল্টোপাল্টা কথা বলে, কিন্তু ও আমার সবচেয়ে ভালো বান্ধবী, একদম বোনের মতো। সে বলতে লাগলো, আমি তোকে আগেই বলেছিলাম যে ঘটনাটা বাইরের না, তোর বাড়ির ভেতরেরই। আমি তাকে বললাম, তুই কি বলতে চাইছিস, আমাকে খুলে বল। সে বলতে লাগলো, আমি কিছুই খুলে বলতে পারবো না, কিন্তু তোকে নিজেকেই সব কিছু বুঝতে হবে। দেখ তোর বাড়িতে কে কে আছে, আর তোর মেয়েরা কোথায় কোথায় যায়, ওদের ঘরে কে আসা যাওয়া করে, কে এমন আছে যে ওদের সাথে এইসব করতে পারে। তোকে খুব মনোযোগ দিয়ে এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তখন গিয়ে তুই বুঝতে পারবি যে এইসব কে করছে। না হলে এইসব ভাবতে ভাবতেই একদিন পাগল হয়ে যাবি, কিন্তু কিছুই খুঁজে পাবি না। বান্ধবী আরও বলল, কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমি দেখতে পাচ্ছি না। আমি আজকাল খুব টেনশনে থাকতে লাগলাম। একদিন কুণালকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনলাম। ও বলছিল, আমি তো স্বর্গে আছি, আমার এখানে খুবই মজায় আছি, আমার আশেপাশে শুধু পড়ি আর পড়ি। এই কথা বলে ও হাসতে লাগলো। একদিকে আমাদের বাড়িতে এত বড় ঝড় এসেছিল যে এখনও আমরা কেউ ঠিকভাবে নর্মাল হতে পারিনি, আর অন্যদিকে এ এত খুশি হয়ে কথা বলছে কিভাবে? ও আরও বলতে লাগলো, মেয়েদের থেকে মজাদার কিছুই হয় না, আর আমার স্ত্রীর থেকে বড় পাগল আর কেউ হতেই পারে না। আমি হঠাৎ ঘরের ভিতরে চলে এলাম, আর সঙ্গে সঙ্গে ও ফোনটা কেটে দিল। আমি ওকে বললাম, কার সাথে কথা বলছিলে? তখন বলতে লাগলো, ওই যে কলকাতায় আমার মাসি আছে না, তার সাথে কথা বলছিলাম। আমি বললাম, আজকে কিভাবে তার তোমার কথা মনে পড়ল? তখন ও বলতে লাগলো, কি জানি কিভাবে মনে পড়ে গেল। এটা তো আমি পরিষ্কার বুঝতে পারছি যে ও আমাকে মিথ্যা কথা বলছে, আর সেটাও অনেক বড় মিথ্যা কথা। ওর মাথায় এত সব কিছু চলছিল যে ওর মনেই ছিল না যে ওর সেই মাসি জীবিত আছে কিনা। হঠাৎ করেই আমার সেই বান্ধবীর কথার মানে কিছু কিছু বুঝতে লাগলাম। ও কোন দিকে ইশারা করে কথা বলছিল। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি যে কুণালি তো একমাত্র যে মেয়েদের ঘরের মধ্যে যেত, আর আমি চিন্তামুক্ত হয়ে ঘুমিয়ে যেতাম। এখন আমার কাছে একটাই রাস্তা, যদি কুণালকে প্রশ্ন করি তাহলে ও মিথ্যা কথাই বলবে। আমাকে সব কিছু জানতে হলে আমার খুব ভালো একটা প্ল্যান দরকার, যাতে আমি জানতে পারি ও ঘরের মধ্যে কি করে। আর আমার মাথায় প্ল্যানও এসে গেল। আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে আমাকে চুপ করে মেয়েদের ঘরে গিয়ে লুকিয়ে পড়তে হবে। সকালবেলা আমি ওদের ঘরে বড় দেখে একটা আলমারি লোকজনকে দিয়ে ঢুকালাম। ওরা বলছিল, কি হলো মা, এই আলমারিটা এখানে রাখছো কেন? তখন আমি বললাম, আমার ঘরে একদমই জায়গা নেই, সেই কারণে। আমার ইচ্ছা এই আলমারির পিছনে লুকানো ছিল, কারণ একমাত্র আমি যদি এই আলমারির পিছনে লুকাই তাহলে কেউ জানতেই পারবে না যে আমি ওখানে দাঁড়িয়ে আছি। সন্ধ্যাবেলা আমি আমার স্বামীকে বললাম যে আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, ওর বাড়িতে গৃহপ্রবেশের পুজো আছে। তখন আমার স্বামী বলল, হ্যাঁ যাও, ঘুরে এসো।
তোমারও ভালো লাগবে। আমি বললাম, হ্যাঁ, অনেক টেনশনে আছি, তাই ওখানে যাচ্ছি। আমি চাইছিলাম যাতে আমার স্বামী ভাবে যে আমি বাড়িতে নেই, যাতে ও নিশ্চিন্ত হয়ে যা কিছু করে সেটা আরও প্রকাশ্যে করতে পারে। আমি স্বামীর ঘর থেকে বেরিয়ে মেয়েদের ঘরে এসে আলমারির পিছনে লুকিয়ে পড়লাম। তখন মেয়েরা খাবার খেতে গিয়েছিল। কিছুক্ষণ পরে মেয়েরা খাবার খেয়ে ঘরে এসে বসল। যখন রাত হলো তখন এমন কিছু হলো যে আমি হতভম্ব হয়ে গেলাম। কুণাল ঘরের মধ্যে ঢুকলো। এটা সেরকম কোনো ব্যাপার না, ও তো এই সময় ওদের পড়ায়। কিন্তু সে ঘরে এসেই বলল, বন্ধ কর এইসব পড়াশোনা আর কাজে লেগে পড়। আমি ভাবছি, এ কি বলছে? পড়াশোনা বন্ধ করতে বলছে? এ তো এদেরকে পড়াতেই আসতো। তারপরে আমার স্বামী কুণাল আমার ছোট মেয়েকে বলল, আজকে তোর পালা। তারপরে সেখানে সেই সব কিছু হতে লাগলো, যেটা দেখে আমার মনে হলো কুণাল আমার বাড়িকে নরক বানিয়ে ফেলেছে, আর আমার মেয়েরা এর হাতে ব্যবহৃত হচ্ছে। ও আমার মেয়েদের সাথে খুব খারাপ করছিল, আর তাও আমারই বাড়িতে, আমারই নাকের নিচে বসে। আর আমি ভাবতাম যে ও ওদেরকে পড়ায়। আমি আমার ফোনে সমস্ত কিছুর ভিডিও বানিয়ে নিলাম, কেননা এটা জরুরি ছিল। কিছু সময় পরে কুণাল সেখান থেকে চলে গেল, আর মেয়েরা বসে কান্না করতে শুরু করলো। তার মানে সেই বাচ্চা যেটা আমিষার পেটে ছিল সেটা কুণালের ছিল। আজকে আমার সেই দিনের কথা মনে পড়ল, যেদিন আমি কুণালকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবাই আমাকে নিষেধ করেছিল, সবাই আমাকে বলেছিল এরকম করিস না। আমার প্রথম স্বামী এই দুনিয়া থেকে চলে গেছিল। সে খুব নির্দয় টাইপের মানুষ ছিল। প্রতিদিন আমার উপর হাত উঠাতো, বিনা কারণেই আমাকে মারতে থাকতো, আর বলতো, তুই শুধু মেয়েই জন্ম দিয়ে যাচ্ছিস, কিন্তু আমার ছেলে চাই। সে আমাকে একদিনও খুশিতে থাকতে দেয়নি, আমার জীবনকে বরবাদ করে দিয়েছিল। এই 3 মেয়ে তারই ছিল। তার মৃত্যুর পর আমার জীবনে কুণাল আসে। সে যুবক আর কম বয়সী। সে আমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু আজকে বুঝতে পারছি, ও আমাকে ভালোবাসত না, বরং ও তো অন্য ধান্দায় এসেছিল। ও তো এক তীরে 4 শিকার করতে চাইছিল, একজন আমি আর 3 জন আমার যুবতী মেয়ে। এইসব ভাবতে ভাবতে আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমাকে সবাই নিষেধ করছিল। সবাই বলছিল, অর্পিতা, তুই পাগল হয়ে গেছিস, স্বার্থপর হয়ে গেছিস, শুধু নিজের কথাই ভাবছিস, নিজের মেয়েদের ব্যাপারে একটুও ভাবছিস না। কিন্তু আমি বলেছিলাম, কেন আমি আমার ব্যাপারে ভাববো না? আমার প্রথম স্বামী তো আমাকে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি, আমাকে মানুষই ভাবতো না। আমার বুকে কি হৃদয় নেই যে আমার কোনো ইচ্ছা থাকতে পারবে না? আমি যদি ওকে বিয়ে করতে চাই, তাহলে তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? বিয়ের পর কুণাল সবসময় আমার মেয়েদেরকে নিজের মেয়েই ভাবত, কিন্তু এইসব ওর নাটক ছিল। যদিও ওদের খুব খেয়াল রাখত, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে ও ওদের নিজের বাবা নয়। এতটা যত্ন তো ওর নিজের বাবাও করতো না। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল, সৎ বাবা কখনো নিজের বাবার জায়গা নিতেই পারে না। আমার ভুল শুধু এটাই ছিল যে আমি ওর উপর খুব বেশি ভরসা করেছিলাম। আমার এরকম করা একদমই উচিত হয়নি। আমার ভাবা উচিত ছিল, ভুল আমারই। কুণাল সেখান থেকে বেরিয়ে গেলে আমি আমার মেয়েদের সামনে বেরিয়ে এলাম। আমাকে দেখে ওরা হতবাক হয়ে গেল, আর ওরা বুঝতে পেরে গেল যে আমি সব কিছু জেনে ফেলেছি। আমি ওদেরকে বললাম, তোরা আমাকে এসব কথা আগে বলিসনি কেন? তখন ওরা সবাই কান্না করতে করতে বলল, সে বলেছিল যে তোরা যদি তোর মাকে এই সব কিছু বলিস, তাহলে আমি তোদের মাকে মেরে ফেলব। কিন্তু আমরা এরকমটা চাইতাম না, কেননা তুমি ছাড়া আমাদের নিজের বলতে কেউ নেই। তাই আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। সে আমাদের বলেছিল, তোর মাকে খুব সহজেই মেরে ফেলতে পারি, আর সে এরকম করতেও পারে। আর আমিষার সাথে যা কিছু হয়েছিল তার দোষীও এই ছিল। আমি মেয়েদের বললাম, তোদের আমাকে বলা উচিত ছিল। তোদের বাবা যত খারাপই থাক না কেন, ভীতু ছিল না, সাহসী নির্ভয় ছিল। তোদের শরীরে তো তারই রক্ত, তবুও তোরা এত ভীতু হলি কিভাবে? মেয়েরা খুব কান্না করছিল। আমি ওদেরকে বললাম, ব্যাস, যা হওয়ার হয়ে গেছে, এখন আমি তোদের সাথে ঘটা অন্যায়ের বদলা নেব, তোরা চিন্তা করিস না। ওরা আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি করবে? আমি ওদেরকে বললাম, আমি ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে। তোরা নিজেদের সব কিছু গুছিয়ে নে, কেননা আমরা এই শহর ছেড়ে চিরদিনের জন্য অন্য কোথাও চলে যাচ্ছি। তোদের হাতে 1 সপ্তাহ আছে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু কাউকেই কিছু বলবি না। আমার মেয়েরা আমাকে বলল, শহর ছেড়ে দিলে কি হবে, এ আমাদের খুঁজে বের করে নেবে। আমি বললাম, তোদেরকে যা বলছি তোরা সেটাই কর। আমি শহর ছাড়ার জন্য সব কিছু গুছিয়ে নিলাম, আর নিজের মেয়েদেরকেও বুঝিয়ে দিলাম কি করতে হবে আর কিভাবে করতে হবে। কুণাল বুঝতেই পারেনি যে ওর সাথে কি হতে যাচ্ছে। ও কিছুই জানতো না। আমরা সবাই একে অপরের সাথে ছিলাম। আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, কারণ আমি আর ভুল করতে পারবো না। আমি আগেই অনেক ভুল করেছি। আমার বান্ধবী জানতো যে কুণাল একজন অসভ্য লোক। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন ও আমাকে বলেছিল, এখনও তোর কাছে সময় আছে। কিন্তু সেই সময় আমি পাগল হয়েছিলাম, কারণ আমি কখনো ভালোবাসা পাইনি। তাই যখন এ আমাকে বলেছিল যে আমাকে সব সময় খুশি রাখবে, তখন আমি বিশ্বাস করে নিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম আমার মেয়েদেরকেও এ নিজের মেয়ে ভাববে। প্রথম প্রথম সমাজ আঙুল তুলেছিল আর বলেছিল
আমার নিজের মেয়েদের প্রতি কোনো ভালোবাসা নেই। বুড়ো বয়সে বিয়ে করছে, কিন্তু আমি কারো কথাই শুনিনি। আমি নিজেই নিজেকে সঠিক বলে ভেবে নিয়েছিলাম, কিন্তু আমার লোকেদের কথা শোনা উচিত ছিল। আমরা যেহেতু সমাজে থাকি, তাই আমাদের সমাজের কথা শুনে চলা উচিত। আমি যাওয়ার সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। যখন আমরা আমাদের পাড়ার গলি থেকে বের হচ্ছিলাম, তখন গোটা পাড়া শুনশান, আর সবচেয়ে বেশি শুনশান আমাদের বাড়ি। কারণ কুণাল বাড়িতে একলা ছিল, আর সে শান্তিতে চিরনিদ্রায় শুয়েছিল। আমিই তাকে চিরনিদ্রায় শুইয়ে এসেছি। আগেই আমার রাতে ঘুম হতো না, আর এখন তো একদমই হবে না। কারণ আমার সবসময় মনে হবে আমার মেয়েদের সাথে যা কিছু হয়েছে তা কুণাল না, আমিই করেছি। আমরা দূরের একটা গ্রামে চলে এসেছি। এখানে আমার মেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি করছে, কিন্তু আমার এখনও মনে হয় যে এই সব কিছুই আমার বোকামোর কারণে হয়েছে। আমি নিজেকে সব সময় দোষ দিতে থাকি। রাতে আমার ঠিকমতো ঘুম আসে না। ব্যাস, আমার জীবন এখন এভাবেই চলছে। বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।